10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা, মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রী। প্রত্যাহার হবে আরো 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। এবং অন্তর্বর্তী সরকারের আমলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। প্রাথমিকভাবে 14টি উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। পরে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি তার। অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা চেয়ে লিস্ট করতেছে, আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। যারা এগুলো করতেছে এটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতে রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে
ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের আরও 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে মাদক, নারী, শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী, শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক তাকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আলী হোসেন 15তম BCS এর সরকারি সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ডিআইজি পদে পুলিশ সদর দফতর ও APBN এর দায়িত্ব পালন করেছেন তিনি। ডিএমপির উপকমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী হোসেন ফকির। একই সঙ্গে কসোভো, আইভরি কোস্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন আলী হোসেন। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী, প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিনা খরচে প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে সব ধরনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। প্রবাসী যারা মৃত্যুর লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এখন থেকে 5টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে দেশটির রাষ্ট্রদূত বলেছেন সই হওয়া চুক্তিগুলোর স্বাভাবিক বাস্তবায়ন চায় জাপান। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে হয় আলোচনা। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দেশটির বিভিন্ন প্রকল্প শেষ করতে সহযোগিতা এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়, সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরও কীভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। এদিকে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা টোকিওর মধ্যে স্বাক্ষর হওয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তিগুলোর স্বাভাবিক বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। জানান, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। the smooth implementation
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার। উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। So let us see the notes and the note of advice ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। বর্তমান সরকারের সার্কের ব্যাপারে আগ্রহ রয়েছে এবং জোটটিকে গতিশীল করতে চায় বলেও জানান সার্ক মহাসচিব। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিলখানার সেই নৃশংস ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র ছিল। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন সরকার প্রধান। হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও জনস্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বাণীতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে এবার শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, নতুন কমিশনের তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। এই হত্যাযজ্ঞ কেন ঘটল, নেপথ্যের কুশীলবী বা কারা, সে বিষয়টি উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তদন্ত কমিশনের রিপোর্টে। পাশাপাশি সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক এমপি ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নাটকের নাম। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদি আদালতে ফজলে নূর তাপসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। সাহারা খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দেন মেজর মোকাররম আহমেদ। সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, বিস্ফোরক মামলার সাক্ষীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছে প্রসিকিউশন। ঘটনার পিছনে যে ঘটনা, এই অংশে একটা ষড়যন্ত্রের কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন, সেই অংশে তৎকালীন সময়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত ছিল মর্মে ওনাদের বক্তব্যে এটা প্রকাশ পেয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় ১ যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই, যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হন নাই, এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে 2টো মামলায়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় ১২০০ সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে ৩০২ জনের সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাদের কথাই বলছি। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। কিংবা কি অবস্থায় বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কি প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিকে ঘুষের বিনিময়ে রাজসাক্ষী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় এই আদেশ দেন আদালত। এদিন 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের ব্যাংক হিসাব জব্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গেল 1.5 বছর ধরে একাধিক মামলা করে দুদক। তালিকা থেকে বাদ পড়েনি শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকও। গত নভেম্বরে তার বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে সংস্থাটি। মামলা তদন্তে শফিক সিদ্দিকের সম্পদের তথ্য যাচাইয়ে তার আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। প্রাপ্ত তথ্যের বাইরে আর কোনো সম্পদ রয়েছে কিনা এবং আয় ব্যয়ের হিসাবের সঠিকতা যাচাইয়ের জন্য তার নথি জব্দের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আজকে সেটি মঞ্জুর করেছেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং তার ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য হারুনুর রশিদ ও মশিউর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হলেন হুমায়ুন কবির। প্রতিরক্ষায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং পলিসি ও স্ট্র্যাটেজিতে ডক্টর জাহেদুর রহমান। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা করা হয়েছে মাহদি আমিনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রেহান আসিফ আসাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এই কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। 9 এপ্রিল আগামী বৃহস্পতিবার এই দুটো আসনের শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ, প্রতীক বরাদ্দ 15ই মার্চ আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। পুলিশের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে এনসিপি। এদিকে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, গেল 2 দিন ধরে পুলিশের মাধ্যমে জনগণের মাঝে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে সরকার। আওয়ামী কায়দায় যৌক্তিক আন্দোলন দমানোর বার্তা দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের 6 সিটিতে প্রাইস পোস্টিং দিয়ে 9-6 করা হয়েছে। সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা যখন শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমাদের জায়গা থেকে স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনগুলোতে যতটুকু আমাদের প্রস্তুতির সময় প্রয়োজন ছিল, সুযোগ প্রয়োজন ছিল, ততটুকু আমরা আমাদের জায়গা থেকে নিতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা 6টির জায়গা আরও অনেক বেশি হতে পারত। গত 2 দিন যাবৎ পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে মাদক বিরোধী অভিযানের নামে হয়রানি বন্ধের দাবিও জানান তারা। এদিকে মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে অভিযান চলাকালে মাদকসেবী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় অভিযানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান উদ্যানে থাকা কয়েকজন ব্যক্তি। এ সময় তাদের মারধর করে পুলিশ। আঘাতের শিকার হন সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরাও। পুলিশের এমন আচরণে ক্ষোভ জানান ঢাবি শিক্ষার্থীরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায়ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা জানি। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? 24 ঘন্টার মধ্যে যদি পরিলক্ষিত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ জানায় অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দায়ী 4 সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এর আগে কিন্তু আমাদের একজন পুলিশ সদস্য আঘাত হয়, চোখের এখানে ব্যান্ডেজ করা লাগে। এই ঘটনা জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছিল, অর্থাৎ সেই বিষয়টা প্রভাব থাকতে পারে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। রিটেন একটা আমাদের অভিযোগ দেন, এই অভিযোগ কেন্দ্র করেই আমরা কিন্তু এটার ব্যবস্থা নিব। অলরেডি কিন্তু এটা প্রক্রিয়া চলমান। এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রমনা জোনের এডিসি আসাদুজ্জামান। আমরা যে মাদক অভিযান পরিচালনা করেছি। আবু সাইদ দিশান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 2 নারী। একজন দীর্ঘদিন বন্দী থাকার পর মানসিক ভারসাম্য হারিয়েছেন, আরেকজন পাচার চক্রের হাতে বারবার নির্যাতিত হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় কারাগারে দিন কাটিয়েছেন। দেশে ফিরে পরিবার খুঁজে পেলেও চিনতে পারছেন না কাউকে। 7 বছর সৌদি আরবে থাকার পর ফিরেছেন দেশে। মাকে ফিরে পেয়েছেন সন্তানরা। পরিবারের কাছে ফিরলেও ফেলে আসা প্রবাস জীবনে নির্যাতনের চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন মৌলভীবাজারের এই নারী। কেবল শারীরিক ক্ষত নয়, মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছেন তিনি। পিবিআই ও ব্র্যাকের উদ্যোগে 12 দিনের চেষ্টায় সন্ধান পাওয়া গেছে তার পরিবারের। তবে তাকে এই অবস্থায় কখনো আশা করেননি স্বজনরা। আমরা বাবা কোনোদিনও আমরা আম্মুরে খাওয়াইছি না। আমরা জন্মের পর আমরা বাবা আমরা ফেলাইয়া চলে গেছে। আমি বিচার চাই, ইল্লা অত্যাচার আর কোনো মহিলার উপরে বিদেশ যাওয়ার পর হয় না। বরিশালের আরেক নারীর স্বপ্ন ভেঙে গেছে পাচার চক্রের হাতে 4 বার হাত বদল হয়ে। বারবার নির্যাতনের শিকার হয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় 5 মাস সৌদি আরবের কারাগারে বন্দীও ছিলেন তিনি। আমাকে ইনজেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক নির্যাতন করছে পুলিশরা। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃপক্ষ বলছে, পাচার ও নির্যাতনের শিকার নারীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। ব্র্যাক টিম আপনারা আসলে যদি এইভাবে খুঁজে না পান, যেহেতু এটা কথা বলতে পারছে না, আমরা পিবিআর একটা টিম আপনারা পাঠান আমাদের কাছে, আমরা তার আঙুলের ছাপ নিয়ে দেখব আমাদের যে এনআইডি জাতীয় ভান্ডার আছে সেইখানে তার কোনো তথ্য পাওয়া যায় কিনা। বিদেশে পাচারের শিকার নারীদের পাশে থাকার পাশাপাশি আইনি সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন পিবিআই কর্মকর্তা। অপরাধ দমনে এবং সত্য উদ্ঘাটনে বাংলাদেশের মানুষের এবং জননিরাপত্তায় মানুষের পাশে সার্বক্ষীণ ছিল এবং আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি যে এই যে ঘটনার আমরা শুনলাম, এই ঘটনাগুলোতে যে সকল আইনি সহায়তা দরকার, আমাদের আইনি ফ্রেমের মধ্যে থেকেই আমরা এই সকল ভিকটিম পরিবারদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিদেশ যাত্রার ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন দেখছেন সংশ্লিষ্টরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদ উল ফিতরে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে সহজ শর্তে 14,000 কোটি টাকার ঋণ সহায়তার আবেদন জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে এসএমই এর জন্য আলাদা তহবিল বরাদ্দের আবেদন করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে গভর্নরের সঙ্গে সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে ইতিবাচক সরকার।
রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের সাথে রপ্তানি আয়ও ধারাবাহিকভাবে নিম্নমুখী। এর সঙ্গে নির্বাচন, জাতীয় দিবস ও ঈদ উল ফিতরের ছুটির জালে ফেব্রুয়ারি ও মার্চ এই 2 মাসে মাত্র 35 দিন খোলা থাকবে পোশাক খাত। এমন অবস্থায় 2 মাসে 14,000 কোটি টাকা ছাড়াও ঈদের বোনাস চিন্তায় ফেলেছে পোশাক মালিকদের। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ নেতারা। একই সঙ্গে এই সুবিধায় এসএমই খাতকে অন্তর্ভুক্ত করে পৃথক বরাদ্দের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনের বেতন দিতে হবে, তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ ব্যাংক জানায় ঈদের শ্রমিকদের বেতন বোনাস দেয় ইতিবাচক সরকার। আমরা চাই গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আছে তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়। এজন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে প্রি শিপমেন্ট ক্রেডিট সুবিধায় তহবিলের পরিমাণ ও 2030 পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ বিজিএমইএর। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে 78.28%। একদিকে সুদের হার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, অন্যদিকে মঞ্জুর ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখন অতি সতর্ক ব্যাংকগুলো দাবি বাংলাদেশ ব্যাংকে। তবে দীর্ঘমেয়াদে অলস তারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার আরও একটি রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 6.1%, 20 বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার 89% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 78.28%। 2024 সালের একই সময়ে যা ছিল 81.32%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্ক যুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে 99-100% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও 90%-এর উপরে ছিল। ব্যাংকগুলো ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বারবার সময় পরিবর্তনের জটিলতায় পড়লেও জোরে সোরে চলছে অমর একুশে বইমেলার বই ছাপানোর কাজ। যদিও কাজের চাপ অন্য বারের তুলনায় কম বলে জানাচ্ছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। প্রকাশকরা বলছেন এবারের বইমেলায় মবের সংখ্যা না থাকায় সব ধরনের বই থাকবে মেলায়। উম্মেহানের রিপোর্ট। ফাল্গুনের মৃদু হাওয়ায় দুলছে পলাশ, রঙিন কুসুমে ছেয়ে উঠেছে প্রকৃতি। বসন্তের এই নবজাগরণের আবহেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এরই মধ্যে দিয়ে বইয়ের ঘ্রাণে আবারও জেগে উঠবে বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গন। তবে প্রশ্ন, ঠিক কতটা সুবাতাস বইছে প্রকাশক ও ছাপাখানা পাড়ায়? প্রকাশকদের দাবি, সময়সূচির পরিবর্তন ও অর্থনৈতিক চাপের প্রভাবে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবুও পাঠকের আগ্রহ ধরে রাখতে নতুন বই আনার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তারা। পাঠকদের চাহিদা অনুযায়ী চিন্তা করে
চেষ্টা করেছি, এবারেও পারবো ইনশাল্লাহ, তবে পুরোপুরি পারবো না। তবে রমজানে শুরু হওয়া মেলা নিয়ে প্রকাশকদের মধ্যেও রয়েছে সংশয়। প্রকাশকদের একটি বড় অংশই মনে করছেন রোজার আবহে বইমেলায় পাঠক সমাবেশ আশানুরূপ হবে না। সরকার প্রথম এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা চাইছে যে মেলাটা হোক, সেজন্য আমরাও চেয়েছি মেলায় অংশগ্রহণ করি। যেহেতু পাঠকরাও সারা বছর বসে থাকেন একটা বইমেলার জন্য, আমরা চাই যে পাঠকদের সঙ্গে দেখা হয়, বই নিয়ে কথাবার্তা হয়, আমরা তারা কি ভাবছেন, কি পড়তে চান সেসব ভেবে আমরা সারা বছর সিদ্ধান্ত নিয়ে থাকি কি ধরনের বই করব আমরা। ফলে আমরা অবশ্যই একটা উৎসব মুখর মেলা চাই। অন্যদিকে নতুন বই নিয়ে প্রকাশকরা বলছেন এবারের মেলায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট লেখালেখিতে উঠে আসবে। এবারের বইমেলায় মতাদর্শের পার্থক্য থাকলেও লেখকরা কোনো বাধা ছাড়াই বই প্রকাশ করতে পারছেন বলেও জানিয়েছেন প্রকাশকরা, যা অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করেন তারা। লেখকরা লিখবেন সেটা আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা সেটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে তার সর্বোচ্চ আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, দুঃখজনকভাবে হলো সত্য, এবং এই যেসব হলো মব টপ জাতীয়, আমরা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম আসলে যে কোন বই প্রকাশ করা যাবে, কোন বই প্রকাশ করা যাবে না। তবে আসার কথা যে আমাদের নির্বাচনের পর এটা বেশ স্বস্তিকর জায়গায় চলে এসছে। তবে বইমেলাকে কেন্দ্র করে ছাপাখানাগুলোয় নেই এবার তেমন ব্যস্ততা। 1-2 মাস আগে থেকে বইমেলার কাজ শুরু হয়, ওগুলো আস্তে আস্তে যে বইমেলা পর্যন্ত আমাদের কাজ আসে, আমরা শেষ করি তখন। ছাপাখানার শ্রমিকরা জানালেন এবার কাজের চাপ অন্যান্য বারের তুলনায় একেবারেই কম। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শক্তিশালী তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এরই মধ্যে প্রায় 5700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে সহায়তার জন্য 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্টাভরিডিস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলছে, হামলায় খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। دشمن رو مایوس کن. They are invited, barely. ব্রাজিলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন মাতৃভাষা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় স্মরণ সভার। এতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশ কমিউনিটির সদস্য ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিশু কিশোররা বৈচিত্র্যময় পরিবেশনার অংশগ্রহণ করেন। সবশেষ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবার খেলার খবর। জাতীয় দলের ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলাররাও এই আওতায় পড়বেন বলে জানান তিনি। এদিকে ফুটবলের মাঠ সংকট নিরসনে কমলাপুরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামও বাফুফেকে খুব দ্রুতই বরাদ্দ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন আমিনুল হক। অভিভাবক তো এমনই হন, সন্তানের মুখ দেখেই বুঝে ফেলেন তার অন্তরের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এখন আমিনুল হক। ফুটবল ফেডারেশন তার কাছে সন্তান তুল্যই, আর তাই বাফুফে চাওয়ার আগেই এমন এক চাহিদা তিনি পূরণ করেছেন যা অনেকদিন ধরেই প্রত্যাশা করে আসছিলেন ফুটবলাররা।
জামাল আফিদাদের আয়ের একমাত্র উৎস ক্লাব ফুটবল। এর বাইরে বাফুফে থেকে নারী ফুটবলাররা নির্দিষ্ট একটা বেতন পেলেও ম্যাচ ফি বাদে পুরুষ ফুটবলারদের আয়ের উৎস নেই কোনো। এই জায়গায় এবার হাত দিয়েছেন আমিনুল হক। জাতীয় দলের ফুটবলারদের তিনি আনতে চান বেতন কাঠামোর আওতায় এবং সেটা বাফুফে না চাইতেই। বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল, তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। নতুন ক্রীড়া অভিভাবককে বাফুফে দিন সম্মানিত করেছে তার লেগেসি অনুসরণ করে। দীর্ঘদিন গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। সাবচয় এই তারকাকে তুলে দিয়েছেন আইকনিক 1 নম্বর জার্সি, সঙ্গে ছিল ক্রেস্ট। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া অনেক। ফেডারেশনের ফুটবল পরিচালনে সবচেয়ে বড় সমস্যা মাঠ। সৌজন্য সাক্ষাৎ হলেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাবিথ আওয়ালের এই কমিটির জোরালো দাবি ছিল মাঠ সংকট সমাধান করা। ফুটবলে অন্তঃপ্রাণ আমিনুল সেই দাবি পূরণের নিশ্চয়তা দিয়েছেন দ্রুততম সময়ে। 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এছাড়াও তৃণমূলের ফুটবল উন্নয়নে আরও কিছু চমৎকার পরিকল্পনার কথা শুনিয়েছেন আমিনুল হক, যার মধ্যে অন্যতম নারী ও যুব ফুটবল এবং কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এগুলোর বাস্তবায়ন হলে ফুটবলের ভিত মজবুত হবে দ্রুতই, তা আর বলার অপেক্ষা রাখে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় দলকে বেতন কাঠামোর আওতায় আনা ফুটবলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করে বাফুফে। পাশাপাশি প্রতিটি জেলায় শুধুমাত্র ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণে যে সম্মতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী, তাতে আশার আলো দেখছে ফেডারেশন। আমিনুল হক দায়িত্বে থাকাকালে একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণেরও স্বপ্ন দেখছে বাফুফে। যে ফুটবল আমিনুল হককে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বানিয়েছে তার প্রতি আলাদা দরদ থাকবে, এটাই যে স্বাভাবিক। আর তাই হয়তো সব ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেও শুধুমাত্র ফুটবলকে আলাদা সময় দিলেন সাবেক অধিনায়ক। শুনেছেন বাফুফের চাওয়া এবং আগামীর পরিকল্পনা। কার্যনির্বাহী কমিটির 14 জন নিয়ে এদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আওয়াল। তাকে শুনিয়েছেন ফুটবল উন্নয়নের প্রধান অন্তরায় ভেন্যু সংকটের কথা। বিভাগীয় পর্যায়ে তো বটেই, প্রতিটি জেলায় আলাদা করে চেয়েছেন একটি করে ফুটবল মাঠ। একই সঙ্গে কক্সবাজারের সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণে আর্থিক যে জটিলতায় পড়েছে বাফুফে, চেয়েছেন তার সমাধান। খাস জমি থেকে প্রতি জেলায় যদি একটা করে ফুটবল মাঠ দেওয়া যায়, 5-6 বিঘা জমি হলে একটা মাঠ করে ফেলা যায়, এটা উনি পজিটিভলি নিয়েছেন। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। জাতীয় দলের যে ফুটবল খেলোয়াড় এবং মহিলাদের যে ফুটবল খেলোয়াড় আমাদের আছেন জাতীয় দলের, তাদের অনেক সাফল্য, কিন্তু তারা মাসিক কোনো ভাতা পান না। প্রত্যেক জাতীয় দলের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতা পায়, ঠিক সেই ভাতাটা মন্ত্রী মহোদয় নিজেই উনি উপস্থাপন করেছেন, এটা করা যায় কিনা। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, অথচ তার জন্য বরাদ্দ নেই কোনো ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। হামজাদের দেখতে জাতীয় স্টেডিয়ামে এখন আর জায়গা ধরে না। তাই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বাফুফের চাওয়া বেশি ধারণ ক্ষমতার একটি ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম। আমরা আবার আসবো ওনার কাছে একদম স্পেসিফিক পয়েন্টস নিয়ে। ডেফিনেটলি এটা আমাদের স্পেসিফিক পয়েন্টের মধ্যে থাকবে এবং আমি আই ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছে, এই 4 জনের চেষ্টায় ডেফিনেটলি আমরা এই টার্মে আমার বিশ্বাস ফুটবল কমপ্লায়েন্ট ডেডিকেটেড একটা স্টেডিয়ামে কাজ শুরু হবে এবং আমরা দেখবো ইনশাআল্লাহ আগামীতে কোন কোন মাঠ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ করতে পারি, যেমন কক্সবাজার, ঢাকা স্টেডিয়াম, সিলেট, বিভিন্ন মাঠ, চিটাং,
এইগুলোকে ইন্টারন্যাশনাল মাঠ গড়ার জন্য মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। পাইপলাইন সমৃদ্ধ করতে শুধুমাত্র বয়সভিত্তিক পর্যায়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে চায় বাফুফে, যেটা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন আমিনুল হক। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে লম্বা বৈঠকে বসার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ওসাকা ম্যারাথন 2026। দেশের অন্যতম বৃহৎ এই ম্যারাথনে অংশ নেন হাজারো দেশি বিদেশি প্রতিযোগী। 42.195 কিলোমিটারের এই দৌড় ঘিরে সকাল থেকেই শহর জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই আয়োজন। দর্শকদের ব্যাপক উপস্থিতি পুরো শহরকে পরিণত করে এক প্রাণবন্ত ক্রীড়া মঞ্চে। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। ভোরের আলো ফোটার সাথে সাথে দৌড়ের প্রস্তুতি নিতে শুরু করেন প্রতিযোগীরা। নির্ধারিত সময়ে ওসাকার কেন্দ্রীয় এলাকা থেকে ম্যারাথনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শীতল আবহাওয়ার মধ্যেও দৌড় প্রতিযোগীদের উদ্দীপনা ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। শহরের প্রধান সড়ক, বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে নির্ধারিত পথ ধরে এগিয়ে যান প্রতিযোগীরা। রাস্তা জুড়ে সাধারণ মানুষ, পরিবার, পরিজন ও পর্যটকদের উপস্থিতি দৌড়কে ঘিরে তৈরি করে এক উৎসব মুখর আবহ। এবছর আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পেশাদার অ্যাথলেটদের পাশাপাশি বিপুল সংখ্যক অপেশাদার দৌড়বিদও অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, অংশগ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পুরো রুট জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন স্থানে মোতায়েন ছিল মেডিকেল সাপোর্ট টিম। কয়েক হাজার স্বেচ্ছাসেবক পানীয় জল সরবরাহ, দিক নির্দেশনা ও জরুরি সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে বড় পরিসরের এই আয়োজন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়। 42.195 কিলোমিটারের এই প্রতিযোগিতায় নারী পুরুষ উভয় বিভাগেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শুরু থেকেই গতি ও কৌশলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করেন শীর্ষ প্রতিযোগীরা। ফিনিশিং লাইনে পৌঁছানোর পর দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ক্রীড়া চেতনা, শৃঙ্খলা ও আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয় ওসাকা ম্যারাথন 2026, যা আবারও প্রমাণ করেছে যে খেলাধুলা বৈশ্বিক সম্প্রীতির শক্তিশালী মাধ্যম। জাপানের ওসাকা থেকে শাকিল মাহমুদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউ মরিন টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং প্রত্যাহার হবে আরো 1200 রাজনৈতিক মামলা। 5 অগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। এই ছিল প্রবাসের সময় এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।